রামপুরহাটে আদিবাসী ছাত্রীকে ধর্ষণ খুনের ঘটনায় স্কুলের গেটে একেবারে তুলকালাম। অভিভাবকদের তুমুল বিক্ষোভ। পুলিশের সামনেই প্রধান শিক্ষককে বেধড়ক মার। দীর্ঘক্ষণ ধরে চলে রাস্তা অবরোধ। স্কুলে ঢুকছিলেন প্রধান শিক্ষক, তার পথ আটকে প্রথমে বচসা, এরপর শুরু বেধড়ক মার। পুলিশের সামনে প্রধান শিক্ষককে চড় ঘুষি। এ ছবি বীরভূমের রামপুরহাট স্কুলের। এই স্কুলেরই ক্লাস 7-এর ছাত্রীকে ঘরে আটকে রেখে ধর্ষণ খুনের অভিযোগ। দেহ টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয় খালে। ধর্ষণ খুনের অভিযোগে মঙ্গলবার গ্রেপ্তার করা হয় শিক্ষক মনোজ কুমার পালকে। এই ঘটনাতে বৃহস্পতিবার স্কুলের গেটে অভিভাবকদের বিক্ষোভ। প্রধান শিক্ষককে এলো পাথারি মার, তাকে বাঁচাতে এগিয়ে যায় পুলিশ। শুরু হয় টানা হেঁচড়া। পুলিশের বিরুদ্ধে শুরু হয় বিক্ষোভ। রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। অভিভাবকদের বক্তব্য, ক্লাস 7-এর ছাত্রীটি 28শে অগস্ট থেকে নিখোঁজ ছিল। এ কথা জানানো হয় রামপুরহাট থানা এবং স্কুলে। সেই স্কুলেরই শিক্ষকের বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করা হয়। ওই শিক্ষককে 1 সেপ্টেম্বর আটক করে পুলিশ, কিন্তু জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়। অভিভাবকদের দাবি, প্রধান শিক্ষক কোনো সহযোগিতাই করেননি। করলে অনেক আগেই শিক্ষক মনোজ কুমার পালকে গ্রেপ্তার করা যেত। 20 দিন অপেক্ষা করতে হতো না। আমাদেরকে পরীক্ষা দিয়েছে, আমাদের কিনা আমরা জানি না, কিন্তু আমাদের মেয়ে হারিয়ে গেছে। আমরা চাই হাত পা পাইনি, শুধু মাথাটা পেয়েছি। আর সিবিআই তদন্ত যেন হয়। আমরা সিবিআই যাই লব, আমার সিবিআই এখন চাই আর ওনার ফাঁসি চাই। বিক্ষোভ তো চলছে, তার সঙ্গে আমরা যে তার মেয়েটার বাবা যেভাবে মেয়েটাকে হত্যা করা হয়েছে, তার বাবাকে নিয়ে আমরা কথা বলতে এসেছিলাম যে খুব তাড়াতাড়ি যেটা ফাইনাল রিপোর্ট দিয়ে যাতে ফাঁসিতে লটকানো যায় সেটার ব্যবস্থা করতে। ছাত্রীর স্কুলের ফিজিক্সের শিক্ষক মনোজ কুমার পাল, বাড়ি পুরুলিয়ায়, রামপুরহাটে ভাড়া বাড়িতে থাকে। নিহত ছাত্রীর পরিবারের অভিযোগ, একাধিকবার শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয় শিক্ষক মনোজ পাল। একবার বলেছিল একটু বড় হোক রাখবো, আর একটু বড় হোক রাখবো। বিয়ে করার প্রস্তাব দিয়েছিল। 28শে অগস্ট থেকে ছাত্রী নিখোঁজ। পরিবার অভিযোগ জানায় রামপুরহাট থানায়। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধেও থানায় নালিশ জানানো হয়। অভিযোগ, তারপরেও সেভাবে কোনো পদক্ষেপ করেনি পুলিশ। জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়। আমি দিন নাই রাত নাই আপনার করতে পারেন। অন্য ছেলের সাথে ভালোবাসা করে বাড়ি আপনি বলে গেলেন। পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগে সরব। প্রধান শিক্ষকের ভূমিকাতেও ক্ষোভ, তাই স্কুলে বিক্ষোভ। পুলিশের সামনে প্রধান শিক্ষককে মার। রামপুরহাট থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। নিউজ 18 বাংলায় আমরা আপনাদের দেখিয়েছিলাম ভুয়ো কাস্ট সার্টিফিকেট দিয়ে 5 জন ইঞ্জিনিয়ার পূর্ত দফতরে চাকরি পাওয়ার খবর। অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের অভিযোগ পেয়ে কড়া পূর্ত দফতর। 5 অভিযুক্তের তথ্য যাচাইয়ের নির্দেশ দিয়েছে তারা। সংশ্লিষ্ট মহকুমা শাসকদের থেকেও চেয়েছে রিপোর্ট। ভুয়ো কাস্ট সার্টিফিকেট, এই সার্টিফিকেট দেখিয়ে সরকারি চাকরি। পূর্ত দপ্তরে চাকরি করছেন 5 জন, সকলেই ইঞ্জিনিয়ার। এ নিয়ে তদন্ত করতে বলে পূর্ত দপ্তরকে চিঠি দিয়েছিল অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর।
এরপরেই কড়া পূর্ত দপ্তর। তারা অভিযুক্ত 5 ইঞ্জিনিয়ারের কাস্ট সার্টিফিকেট যাচাইয়ের নির্দেশ দিয়েছে। মহকুমা শাসকের অফিস থেকে কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়, তাই সংশ্লিষ্ট মহকুমা শাসকদের তদন্ত করতে বলা হয়েছে। তদন্ত করে দ্রুত রিপোর্ট দিতে বলেছে পূর্ত দপ্তর। ভুয়ো কাস্ট সার্টিফিকেটের চাকরি সম্প্রতি অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর অভিযোগ করে ভুয়ো এসটি সার্টিফিকেটে পূর্ত দপ্তরে চাকরি করছেন 5 জন, সকলেই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে। 5 জনের নাম উল্লেখ করে পূর্ত দপ্তরকে চিঠি দেয় অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। সেই চিঠিতে 5 জনের বিরুদ্ধে তদন্ত করতে বলা হয়েছে। এরপরেই পদক্ষেপ পূর্ত দপ্তরের। 5 ইঞ্জিনিয়ার যেখানে থাকেন সেখানকার মহকুমা শাসকদের থেকে চাওয়া হয়েছে রিপোর্ট। এর আগে ভুয়ো কাস্ট সার্টিফিকেটে শিক্ষকের চাকরির অভিযোগ ওঠে, জাল জাতি শংসাপত্রে পুলিশের চাকরিরও অভিযোগ ওঠে। এবার ভুয়ো কাস্ট সার্টিফিকেটে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার, অভিযোগ পেয়েই কড়া পদক্ষেপ। পূর্ত দপ্তরে এই অভিযোগ উঠে আসায় জেলাগুলিকে তদন্ত করে দ্রুত রিপোর্ট দিতে বলল পূর্ত দপ্তর। উদ্দেশ্য একটাই, যাতে অবৈধভাবে জাতিগত শংসাপত্র দিয়ে কেউ সরকারি চাকরি না করেন। ক্যামেরায় সুমন বসুর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। হাঁটতে পারেন না, পায়ে জোর নেই, কিন্তু মনের জোর আছে। পুরুলিয়ার চন্দন কুমার মাঝি চান ডাক্তার হতে। এসএসকেএমে ফিটনেস পরীক্ষায় ফেল করেছেন, তাই হাল ছাড়েননি তবুও। হাইকোর্টে যান, হাইকোর্টের নির্দেশে ফের ফিটনেস টেস্ট দিল্লির সরকারি হাসপাতাল লেডি হার্ডিঞ্জে। সেখানে পাশ করে পেয়ে গিয়েছেন ডাক্তারি পড়ার ছাড়পত্র। কোমরের নিচ থেকে প্যারালাইজড, হাঁটতে পারেন না, জীবন এগোয় হুইল চেয়ারে। এটাই ডাক্তারি পড়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু পুরুলিয়ার চন্দন কুমার মাঝি হাল ছাড়েননি, শেষমেশ পেয়ে গিয়েছেন ডাক্তারি পড়ার ছাড়পত্র। এসএসকেএমে যেটা পাননি সেটাই পেলেন দিল্লির সরকারি হাসপাতালে। মানে আমার যে ফিজিক্যাল লিমিটেশন এটা অনেক বেশি। কলকাতা হাইকোর্টে যাই, ওখানে গিয়ে আমি এটার ব্যাপারে বলি। ওখানে তারপর জাজ উনি আমার অর্ডার করেন যে তুমি দিল্লিতে যাও, ওখানে আবার রিভেরিফিকেশনের জন্য আমাকে অর্ডার করা হয়। ওইখানে আমি যাই, ওখানে গিয়ে আমার আবার ফেয়ারলি ওখানে আমার খুব ভালোভাবে আমার রিঅ্যাসেসমেন্ট করা হয়, আর ওখানে আমি আজকে পাস হয়েছি। পুরুলিয়ার বাঘমুন্ডির বাসিন্দা চন্দন কুমার মাঝি 2015 সালে পথ দুর্ঘটনায় হাঁটা চলার ক্ষমতা হারান। পায়ে জোর নেই, কিন্তু মনে জোর আছে। সেই মন ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে। 2025 সালে ডাক্তারি সর্বভারতীয় প্রবেশিকা দেন। পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিসে র্যাঙ্ক 2203। ডাক্তারির প্রবেশিকায় পাস, স্বপ্ন প্রায় হাতের মুঠোয়। এই সময় ধাক্কা, এসএসকেএমে ফিটনেস টেস্টে ফেল। আমাকে ওরা চেক করেছে, আমার রিঅ্যাসেসমেন্ট করা হয়েছে আমার, যে আমি পিডব্লিউডি ক্যান্ডিডেট কি না। ওখানে আমাকে ডাকা হয় পিজিতে, আমি পিজিতে যাই। পিজিতে আমি ওখানে আমাকে রিজেক্ট করা হয়, এটা বলে যে আমার যে ফিজিক্যাল লিমিটেশন ডাক্তার হওয়ার জন্য যেটা দরকার সেটার থেকে অনেক বেশি। এসএসকেএম অনুমতি দেয়নি, কিন্তু চন্দন তাতে দমে যাননি। তিনি কলকাতা হাইকোর্টে যান। বিচারপতি বিশ্বজিৎ বসু দ্বিতীয়বার শারীরিক পরীক্ষার নির্দেশ দেন। হাইকোর্টের নির্দেশ মতো দিল্লির সরকারি হাসপাতালে ফিটনেস টেস্ট হয়। লেডি হার্ডিঞ্জ হাসপাতালের সেই পরীক্ষায় পাশ করেছেন চন্দন। জাজ উনি আমার অর্ডার করেন যে তুমি দিল্লিতে যাও, ওখানে আবার রিভেরিফিকেশনের জন্য আমাকে অর্ডার করা হয়। ওইখানে আমি যাই, ওখানে গিয়ে আমার আবার ফেয়ারলি ওখানে আমার খুব ভালোভাবে আমার রিঅ্যাসেসমেন্ট করা হয়, আর ওখানে আমি আজকে পাস হয়েছি। বিচারপতি শুধু বললেন যে এইটার অথরিটি ডাক্তারবাবুরা, আমি তো অথরিটি নয়, একমাত্র মেডিকেল বোর্ডই সেটা সার্টিফাই করতে পারে। সেই জন্য তিনি নতুন করে রিভেরিফিকেশনের কথা বললেন এবং রিভেরিফিকেশনে মেডিকেল বোর্ড তাকে অ্যালাউ করলো। এটা লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজ, দিল্লি। অনেকটা এভাবেই ডাক্তারি পড়ার ছাড়পত্র পেয়েছেন মালদার প্রশান্ত মণ্ডলও। তিনি পোলিও আক্রান্ত। এসএসকেএমের মেডিকেল টেস্টে পাশ করতে পারেননি। প্রশান্তও কলকাতা হাইকোর্টে যান। হাইকোর্টের নির্দেশে ফের মেডিকেল টেস্ট হয়, এবার মুম্বাই এইমসে। সেখানে পাস। প্রশান্ত পেয়ে গিয়েছেন ডাক্তারি পড়ার ছাড়পত্র। নিউজ 18 বাংলা। জলপাইগুড়িতে টোটো চালক খুনে জালে 2। হাওড়ার সাঁকরাইল থেকে গ্রেফতার জ্যোতির্ময় রত্না।
দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শান্তনুর সঙ্গে কথা বলবো। শান্তনু, কিভাবে এই দুজনকে ধরলো পুলিশ? কি কারণেই বা এরা খুন করেছিল, কি জানা যাচ্ছে? খুনের ঘটনা তদন্ত করে এক কথা বলা যেতে পারে পুলিশ কিন্তু বিভিন্ন সূত্র হাতড়ে বেড়াচ্ছিল, কারণ খুনের কারণটা অনেকটাই অস্পষ্ট ছিল পুলিশের কাছে। কারণ 29 তারিখে, গত আগস্ট মাসের 29 তারিখে কিন্তু এই টোটো চালক কিন্তু খুনের ঘটনা ঘটেছিল। শীতুল রায়, যিনি জলপাইগুড়ি শহর সংলগ্ন মাহুতপাড়ার বাসিন্দা ছিলেন, একটি খালের মধ্যে থেকে তার দেহ উদ্ধার হয়েছিল। কি কারণে খুন সেই তদন্ত করতে গিয়ে পুলিশ ধাপে ধাপে যখন এগোতে থাকেন, তখন পুলিশের কাছে কিছুটা স্পষ্ট হয়ে যায় যে তার যে টোটোটি রয়েছে সেটি নিখোঁজ। একই সঙ্গে টোটো চালকের মোবাইল ফোনটি নিখোঁজ রয়েছে। এবং এই দুটোকে যখন পুলিশ যোগসূত্র খুঁজতে যায়, তখন কোচবিহার থেকে উদ্ধার হয় টোটো এবং মোবাইল ফোনটি গত কয়েকদিন আগে কিন্তু হাওড়ার সাকরাইলে বেজে ওঠে। সেই মোবাইল ফোনের সূত্রে ধরে কিন্তু কোচবিহারের যুবক এই জ্যোতির্ময় রায়কে পুলিশ গ্রেপ্তার করে। একই সঙ্গে তার প্রেমিকা রত্না রায়কেও পুলিশ গ্রেপ্তার করেছে। কিন্তু কি কারণে খুন, কি জানা যাচ্ছে? দেখো, পুলিশের যেটি দাবি যে যেদিন এই ঘটনা ঘটেছিল সেদিন খুব ভোরে এই টোটো চালকের টোটোয় উঠেছিল জ্যোতির্ময়, কিন্তু তার যে ভাড়ার টাকা হয়েছিল প্রায় 1000 টাকা, সেই টাকা দেওয়ার মতন টাকা তার কাছে ছিল না। এই নিয়ে দুজনের মধ্যে বাদানুবাদ হয় এবং সেই অবস্থায় টোটো চালকের মাথায় আঘাত করে এবং টোটো চালক অজ্ঞান হয়ে পড়লে তাকে তুলে নিয়ে গিয়ে একটি খালের মধ্যে দেহ ফেলে দেওয়া হয় এবং সেই খালের জলে ডুবেই টোটো চালকের মৃত্যু হয়েছে বলে পুলিশ ময়নাতদন্তে জানতে পারে। এবং গোটা ঘটনায় যে খুনটা করেছিল জ্যোতির্ময় সেটা কিন্তু স্পষ্ট হয়ে যায়, জেরায় স্বীকারও করে। এবং জ্যোতির্ময় সে জানায় যে তার ভাড়ার টাকা ছিল না, জলপাইগুড়িতে কয়েকজন বন্ধুর কাছে ভাড়ার টাকার জন্য একাধিক জায়গায় ঘুরেছিল, কিন্তু সেই টাকা সে জোগাড় করতে পারেনি। সেই টাকা দেওয়া নিয়েই কিন্তু টোটো চালকের সঙ্গে বিবাদ হয় এবং পেছন থেকে সে মাথায় আঘাত করেছিল টোটো চালকের। রক্তাক্ত অবস্থায় পড়েছিল, সেই অবস্থায় তাকে খালে ফেলে দিয়ে তার টোটো নিয়ে কোচবিহারে পালিয়ে যায় এবং সেখানে টোটো ফেলে আবার হাওড়ার সাকরাইলে গিয়ে আত্মগোপন করে। সেখান থেকেই কিন্তু পুলিশ বিভিন্ন সূত্র ধরে, বিশেষ করে মোবাইল ফোনের সূত্র ধরে তাকে গ্রেপ্তার করে জলপাইগুড়িতে নিয়ে আসে। তাকে 7 দিনের পুলিশ রিমান্ডে নিচ্ছে এবং এই টোটো চালক খুনের ঘটনা একাধিক যে সূত্র রয়েছে সেগুলো খোঁজার চেষ্টা করছে পুলিশ। ধন্যবাদ শান্তনু। দুটো যে রিকভারি হয়েছে যার বাড়ি থেকে, সেই হচ্ছে জ্যোতির্ময় রায়। যিনি মারা গেছিলেন শীতুল রায়, ওনার কাছে একটা অ্যান্ড্রয়েড সেট ছিল, সেইটা হাওড়ায় একটা জায়গায় অ্যাক্টিভেট হয়। যে নাম্বারে ওটা অ্যাক্টিভেট হয়েছে তার নাম হচ্ছে রত্না রয়। মোবাইলের সূত্র ধরে এবং তারপরে রত্না রয়কে পিন পয়েন্ট করি, সেখান থেকে জানা যায় যে ওনার সঙ্গে জ্যোতির্ময় রায়ের একটা রিলেশন আছে এবং ওনারা দুজন বাড়ি ছেড়ে চলে গেছে। তর্ক হতে হতে আমি মারপিট হলো, ভাড়া এবং টোটোর যাওয়া নিয়ে মারপিট করতে করতে উনি যেহেতু অজ্ঞান হয়ে গেলেন, মানে যেটুকু বোঝা যাচ্ছে উনি তখনও বেঁচে ছিলেন, ওনাকে পাশের খালে ফেলে দেওয়া হলো, সেখানে মৃত্যু হলো এবং জলে ডুবে মৃত্যু হলো।